স্টাডি হিস্ট্রি উইথ সন্দীপ স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি প্রাচীন ভারতের যে ইতিহাস রয়েছে তার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আজকের আমাদের আলোচনার বিষয় হিসেবে থাকবে তাম্রপ্রস্তর যুগ। আমরা প্রাচীন ভারতের ইতিহাসে যে যুগ বিভাজন লক্ষ্য করি সেখানে আমরা দেখি প্রধানত প্রাচীন ভারতের ইতিহাসের যে যুগ বিভাজন হয়েছে সেখানে তিনটি ভাগ, অর্থাৎ প্রাক ঐতিহাসিক, প্রায় ঐতিহাসিক এবং ঐতিহাসিক যুগের ইতিহাস। প্রাগ ঐতিহাসিক বলতে আমরা সেই সময়ের ইতিহাসকে বুঝি যে সময়ে লিপির ব্যবহার ছিল না, অর্থাৎ যে টাইমের মানুষ লিখতে জানতো না, সেই সময়ের যে ইতিহাস সেটা হচ্ছে প্রাক ঐতিহাসিক যুগের ইতিহাস। যেমন প্রস্তর যুগের ইতিহাস, অর্থাৎ পুরাতন প্রস্তর, মধ্যপ্রস্তর এবং নব্যপ্রস্তর। এই যে আমাদের তিনটি ক্লাস এর আগে আমি আলোচনা করেছি সেটা হচ্ছে প্রি হিস্ট্রিক পিরিয়ডের ইতিহাস, অর্থাৎ প্রাগ ঐতিহাসিক যুগের ইতিহাস। তারপরের ফেজে যেটা আসছে সেটা হচ্ছে প্রায় ঐতিহাসিক বা প্রোটো হিস্ট্রিক পিরিয়ড। এই প্রোটো হিস্ট্রিক পিরিয়ডের মধ্যে কি থাকছে দেখো, এই প্রোটো হিস্ট্রিক পিরিয়ডের মধ্যে থাকছে হরপ্পান কালচার, তাম্রপ্রস্তর যুগের সভ্যতা, হরপ্পা বাদে যে অঞ্চলগুলোতে তাম্রপ্রস্তর যুগের সভ্যতার নিদর্শন পাওয়া গেছে সেটা, এবং কপার হোর্ট কালচার। বেসিক্যালি প্রায় ঐতিহাসিক যুগের যে ইতিহাস চর্চা তাতে এই তিনটি বিষয় রয়েছে, অর্থাৎ হরপ্পান সংস্কৃতি সেটাও তাম্রপ্রস্তর যুগের সংস্কৃতি, যেটা প্রোটো হিস্ট্রিক পিরিয়ডের একটি ইতিহাস চর্চার মধ্যে পড়ে। চালকোলিথিক ফেজ কালচার, নন হরপ্পান পিরিয়ড, সেটাও রয়েছে প্রোটো হিস্ট্রির মধ্যে, এবং কপার হোর্ট কালচার। আজকের আলোচনায় আমরা দেখব চালকোলিথিক কালচার অর্থাৎ তাম্রপ্রস্তর যুগের সভ্যতা, নন হরপ্পান, এই বিষয়টা নিয়ে আজকের আমাদের আলোচনা করব। তো সবার প্রথমে আমি তোমাদের একটু টাইম লাইনটা দেখিয়ে নেই, তারপরে আমি ক্লাসে তোমাদের ডিটেলসে আলোচনা করছি। দেখো, আমরা যদি টাইম লাইন দেখি তাহলে আনুমানিক অ্যাপ্রক্সিমেট 6 লাখ খ্রিস্টপূর্বাব্দে প্যালিওলিথিক এজ শুরু হয়, এবং 6 লাখ থেকে 10,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত যে টাইম পিরিয়ড, এই টাইম পিরিয়ডটা হচ্ছে প্যালিওলিথিক হিস্ট্রি, অর্থাৎ এই টাইমে তুষার যুগ অর্থাৎ প্লিস্টোসিন এরা বিরাজ করত। ঠিক যখন থেকে পৃথিবী উষ্ণ হতে শুরু করেছে, অর্থাৎ আনুমানিক অ্যাপ্রক্সিমেট ইন্ডিয়ান কন্টেস্টে প্রায় 10,000 8,000 বিসি এরকম হবে। একদম অ্যাকুরেট বলা যায় না, কারণ এই পিরিয়ডগুলো কখনো কোনো এক এক বইয়ে এক এক রকম রয়েছে। তো আনুমানিক ভাবে ধরে নেওয়া হয় যে ইন্ডিয়ান কন্টেস্টে যে মেসোলিথিক পিরিয়ড সেটা মোটামুটি ভাবে 10 থেকে 8,000 খ্রিস্টাব্দের মধ্যে শুরু হয়। এই টাইমে কি হয়, মেসোলিথিক পিরিয়ডে এসে পৃথিবী উষ্ণ হতে শুরু করে, এবং পৃথিবী উষ্ণ হওয়ার ফলে কি হয় যে বিভিন্ন ধরনের ফ্লোরা অর্থাৎ বিভিন্ন ধরনের জীব পৃথিবীতে আসতে শুরু করে, জীব বৈচিত্র্য লক্ষ্য করা যায়। ঠিক পৃথিবী উষ্ণ হওয়া থেকে এগ্রিকালচার আসা পর্যন্ত যে টাইম পিরিয়ড, সেই টাইম পিরিয়ডটাকে বলা হয়ে থাকে মেসোলিথিক এজ, অর্থাৎ বেসিক্যালি এই টাইম পিরিয়ডটা হলো ট্রানজিশনাল ফেজ। খ্রিস্টপূর্ব 6,000 অব্দে আমরা নিওলিথিক এজ আমরা সূত্রপাত ঘটে। ঠিক 6,000 থেকে শুরু করে 4,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত অ্যাপ্রক্সিমেট সাল, অ্যাকুরেট না, অ্যাপ্রক্সিমেট 4,000 বিসি পর্যন্ত যে টাইম পিরিয়ড সেটাকে ধরে নেওয়া হয় যেটা নব্যপ্রস্তর যুগের সময়সীমা। আমরা প্যালিওলিথিক ফেজে এই টাইমে যে যুগটা বিরাজ করতো সেটা হচ্ছে প্লিস্টোসিন এরা, অর্থাৎ এই টাইমের পৃথিবীর উষ্ণতা ছিল ঠান্ডা। মেসোলিথিক পিরিয়ডে পৃথিবীর উষ্ণতা বাড়তে শুরু করেছে, অর্থাৎ পৃথিবী উষ্ণ হতে শুরু করেছে, এই টাইমটা হলো হোলোসেন এরা। ঠিক তার পরবর্তীকালে নিওলিথিক এজ শুরু হয়, এবং যেখান থেকে এগ্রিকালচার শুরু হয়, অর্থাৎ এগ্রিকালচারের ইনিশিয়াল ফেজ সেটা নিওলিথিক পিরিয়ডে শুরু হয়। এই টাইম পিরিয়ডটা কে ধরা হয় নিওলিথিক ফেজ। ঠিক তার পরবর্তীকাল অর্থাৎ পরবর্তী ফেজ ইতিহাসে আসে সেটা হচ্ছে চালকোলিথিক কালচার, অর্থাৎ
এই টাইমে তামার ব্যবহার শুরু হয়, পাথরের পাশাপাশি তামার ব্যবহার শুরু হয়। আমরা এই যে তিনটে পিরিয়ড দেখলাম, নিওলিথিক থেকে প্যালিওলিথিক থেকে নিওলিথিক পর্যন্ত এখানে পাথরের ব্যবহার রয়েছে। তার পরবর্তীকালে চালকোলিথিক পিরিয়ডে এসে এখানে তামার ব্যবহার চলছে, এবং চালকোলিথিক এজের আমরা মিডিল ফেজের দিক থেকে লক্ষ্য করব, হরপ্পান সভ্যতার ক্ষেত্রে আমরা লক্ষ্য করব সেখানে ব্রোঞ্জের ব্যবহারও চলেছে। বেসিক্যালি শুরু হয় চালকোলিথিক ফেজ 4000 খ্রিস্টপূর্বাব্দে, কিন্তু অ্যাপ্রক্সিমেট 2000 থেকে 1500 খ্রিস্টাব্দের মধ্যে আমরা বিশেষত ওয়েস্টার্ন, ইস্টার্ন এবং সাউথ, এই ভারতের তিনটে অঞ্চলে আমরা বেশ কিছু কালচার লক্ষ্য করেছিলাম, যেগুলো হরপ্পান কালচারের মধ্যে পড়ে না, কিন্তু সেগুলো চালকোলিথিক ফেজের মধ্যে পড়ে। এখানে যে কালচারগুলো বিরাজ করেছিল এর বেশিরভাগটাই হচ্ছে এখানে ভিলেজ সেটেলমেন্ট গড়ে উঠেছিল, অর্থাৎ গ্রামীণ যে সভ্যতা সেটা ডেভেলপ করেছিল। হরপ্পা সভ্যতায় যেমন আরবান ডেভেলপ করেছিল, এখানে কিন্তু গ্রামীণ সভ্যতা বিরাজ করেছিল। এবং মোটামুটি ভাবে আমরা দেখতে পাই যে এটা 1000 খ্রিস্টপূর্বাব্দ। তবে একটি কালচার রয়েছে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব, এই তোমার হচ্ছে কি বলে হরপ্পান চালকোলিথিক ফেজের মধ্যে, যেটা 700 বিসি পর্যন্ত বিস্তৃত লাভ করেছিল। এটাই হচ্ছে সবচেয়ে এক্সটেন্ডেড বা সবচেয়ে মানে বড় কালচার, এবং এর এখানেই দেখা যায় যে মোটামুটি ভাবে ধরে নেওয়া হয় যে 700 বিসির মধ্যে চালকোলিথিক কালচার বা তাম্রপ্রস্তর যুগের সভ্যতার যে সময়সীমা সেটা শেষ হয়ে যায়, এবং তারপরে পরবর্তী ফেজ শুরু হয়। তাহলে অ্যানসেন্ট হিস্ট্রিতে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই যে চালকোলিথিক ফেজ, এখান থেকে শুরু হচ্ছে প্রোটো হিস্টোরিক ফেজ। এবং এই যে আমরা এই তিনটে আলোচনা করলাম, এটা হচ্ছে প্রি হিস্ট্রিক ফেজ, অর্থাৎ এটা প্রাগ ঐতিহাসিক, এটা ঐতিহাসিক, প্রায় ঐতিহাসিক, এবং তারপরেই শুরু হবে ঐতিহাসিক যুগ। তো আমরা ফার্স্টলি দেখব যে হরপ্পা বাদ দিয়ে, অর্থাৎ হরপ্পা বাদে এই টাইমে যে চালকোলিথিক কালচারগুলো অর্থাৎ তাম্রপ্রস্তর যুগের সভ্যতাগুলো গড়ে উঠেছিল, সেগুলো কোথায় কোথায় গড়ে উঠেছিল এবং সেগুলো কি কি। বেসিক্যালি আমরা যদি দেখি তাহলে দেখো, ইন্ডিয়ান ম্যাপে আমি দেখাচ্ছি। দেখো এই টাইমে হরপ্পা সভ্যতা ঠিক যখন হরপ্পা সভ্যতা চলছে, সেই টাইম পিরিয়ডেও আমরা দেখেছি যে কিছু চালকোলিথিক কালচার বা তাম্রপ্রস্তর যুগের কিছু সভ্যতা বিরাজ করেছে। দেখো হরপ্পা সভ্যতা যখন শহুরে কালচার ডেভেলপমেন্ট করেছে, যখন হরপ্পা সভ্যতায় সারপ্লাস এসেছে, যখন অর্থাৎ উৎপাদনে উদ্বৃত্ত এসেছে, যখন কৃষিকাজের ডেভেলপমেন্ট ঘটেছে, যখন তাদের শিল্পভিত্তিক যে কার্যকলাপ অর্থাৎ ক্র্যাফট অ্যাক্টিভিটি, যখন তারা স্পেশালাইজেশন ঘটেছে, ইন্টার রিজিওনাল কমিউনিকেশন ঘটেছে হরপ্পা সভ্যতায়, ঠিক তার পাশাপাশি আমরা দেখেছি যে বেশ কিছু গ্রামীণ সভ্যতারও বিকাশ ঘটেছে। তার মধ্যে অন্যতম যে গ্রামীণ সভ্যতা, যেটা হচ্ছে বানস কালচার। বানস কালচার বেসিক্যালি গড়ে উঠেছিল কোন অঞ্চলটাতে? এই রাজস্থানের এই অঞ্চলটাতে, এখানে গড়ে উঠেছিল বানস কালচার, যেটা অহর কালচার নামেও পরিচিত। ঠিক তার নিচে আমি তোমাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব, তার আগে ম্যাপ দেখো। ঠিক তার নিচে এখানে এই অঞ্চলটাতে গড়ে উঠেছে কায়থা কালচার, মধ্যপ্রদেশটাকে নিয়ে এই অঞ্চলটাকে গড়ে উঠেছে। বেসিক্যালি কায়থা কালচার আমরা যেটা দেখতে পেয়েছি মধ্যপ্রদেশে। পরবর্তীকালে এই কালচারটাই আরো ডেভেলপমেন্ট ঘটেছে এবং আরেকটু বড় অঞ্চল জুড়ে বিস্তৃত লাভ করেছে, সেটাই মালবা কালচার। অর্থাৎ বানস কালচার আমরা যেটা বলছি সেটা অহর কালচার নামেও পরিচিত, সেটা বর্তমান যে লোকেশন সেটা রাজস্থানের মধ্যে পড়ছে, সেখানে এই কালচারটা ডেভেলপমেন্ট ঘটেছে। ঠিক তার নিচে কায়থা কালচার ডেভেলপমেন্ট ঘটেছে। আমি তোমাদের এদের টাইম পিরিয়ডটা যখন ডিটেলসে আলোচনা করব তখন তোমাদের বলছি, আগে তোমরা দেখো লোকেশনটা কোথায়। তাহলে অহর কালচারের নিচে আমরা দেখতে পাচ্ছি সেখানে গড়ে উঠেছে কায়থা কালচার, যেটা পরবর্তীকালে মালবা কালচারে পরিণত হয়েছে। ঠিক দক্ষিণ ভারতে আমরা যদি সাউথে দেখি তাহলে এখানে জড়োয়ে কালচার ডেভেলপমেন্ট ঘটেছে। ঠিক এই অঞ্চলটাতে পূর্ব ভারতেও আমরা দেখেছি যে চালকোলিথিক কালচার বিরাজ করেছে। সবচেয়ে বড় ভ্যারিয়েন্ট, সবচেয়ে বড় বিষয় যে এখানে যে কালচারগুলো ডেভেলপমেন্ট ঘটেছে তার কিন্তু ফিচার্স আমরা প্রত্যেকটার বেসিক কিছু ডিফারেন্স আমরা লক্ষ্য করেছি। কিছু সিমিলারিটিস রয়েছে, তবে কিছু বেশ কিছু ডিসিমিলারিটিস রয়েছে। ফার্স্টলি আমরা দেখব যে বিষয়টা, সেটা হচ্ছে এই যে কালচারগুলো তাদের সম্পর্কে আমরা একটু জেনে নিই।
ফার্স্ট দেখো, আমি তোমাদের যে কালচারের কথা বললাম, অর্থাৎ বানস কালচার। এই বানস কালচারের টাইম পিরিয়ডটা কত? বেসিক্যালি এটা টাইম পিরিয়ড করেছিল 2600 থেকে 1900 বিসি। আমি তোমাদের এইখানে বলেছিলাম, এই যে টাইম লাইনে এইখানে বলেছিলাম যে 2000 থেকে মোটামুটি ভাবে এই 700 বিসি পর্যন্ত এই যে টাইম পিরিয়ডটা, এই টাইমে আমরা দেখছি যে বেশ কিছু কালচার ডেভেলপমেন্ট করেছে। অ্যাপ্রক্সিমেট 2000, অ্যাপ্রক্সিমেট 2000 ধরে নেওয়া হচ্ছে। কারণ কোনো একটা কালচার যদি শুরু হয়, অ্যাপ্রক্সিমেট ডেট মানে একদম পার্টিকুলার ডেট এটাকে ইন্ডিকেট করা যায় না, যে কারণে এক এক বইয়ে এক এক রকম ভাবে দেওয়া থাকবে। 100 বছর, 200 বছর, 500 বছর, এরকম কিন্তু ডিফারেন্স রয়েছে কিছু কিছু জায়গায়। তো মোটামুটি ভাবে আহ, আহ, উপেন্দ্র সিংকে ফলো করে আমি বলছি, উপেন্দ্র সিং, অ্যাকর্ডিং টু উপেন্দ্র সিং, সেখানে আমরা দেখছি যে বানস কালচারের যে ডেভেলপমেন্ট, বানস কালচারের ডেভেলপমেন্টে আমরা দেখতে পাচ্ছি এই কালচারটা ডেভেলপ করেছে খ্রিস্টপূর্ব 2600 বিসি থেকে 1900 বিসির মধ্যে। বেসিক্যালি এর লোকেশনটা কোথায়? বেসিক্যালি এটি বানস নদীর তীরে, রাজস্থানের বানস নদীর তীরে গড়ে উঠেছে। রাজস্থানের সাউথ ইস্ট অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকে এই কালচারটা ডেভেলপমেন্ট করেছে। এখানে যে এর যে আহ, মূল নিদর্শন পাওয়া গেছে বা বানস কালচারের যে মূল যে সাইটটা রয়েছে সেটা হচ্ছে অহর। যে কারণে এই কালচারকে, এই অহর যেহেতু এর কি সাইট, তার নাম অনুসারে এই বানস কালচারকে কিন্তু অনেক ঐতিহাসিক কিন্তু অহর কালচার বলেও ডেভেলপমেন্ট করেছে। এখানে আমরা দেখতে পেয়েছি এই কালচারের বেসিক যে আমরা কয়েকটা ফিচার্স লক্ষ্য করব, সেটা হচ্ছে যেহেতু রাজস্থানের খেত্রি মাইন্ড অন্যতম, এখানে তামা পাওয়া যায়। তো রাজস্থানের খেত্রি মাইন্ড এর পার্শ্ববর্তী অঞ্চলের থাকায় আমরা দেখতে পেয়েছি যে এখানে বেশিরভাগ যে প্রচুর পরিমাণে কপার টুলস অর্থাৎ তামার তোমার হচ্ছে আর্টিফ্যাক্টস আমরা পেয়েছি। যেমন বিভিন্ন ধরনের রিং, হ্যাঁ, তারপর হ্যান্ডেক্স, হ্যাঁ, তারপর চুড়ি, এই সমস্ত নিদর্শন কিন্তু আমরা এই কালচারে পেয়েছি। এই বানস কালচারের আরেকটা গুরুত্বপূর্ণ সাইট রয়েছে যেটা গিলুন্দ নামে পরিচিত, যেখানে স্টোন টুলের নিদর্শন পাওয়া গেছে, অর্থাৎ পাথরের অস্ত্রের পাওয়া গেছে, এবং সেই পাথরটা হচ্ছে চেলসিডমি পাথর দ্বারা তৈরি। তাহলে আমি একটু শর্ট সামারাইজ করছি যে রাজস্থানের তোমার হচ্ছে দক্ষিণ তোমার পূর্ব অংশে গড়ে উঠেছিল বানস নদীর তীরবর্তী অঞ্চলে আমরা একটা কালচার ডেভেলপমেন্ট করতে দেখেছি খ্রিস্টপূর্ব 2600 অব্দ থেকে শুরু করে 1900 তোমার হচ্ছে বিসির মধ্যে। এই টাইমে এই কালচারটা ডেভেলপমেন্ট করেছে। এর যে মূল যে নিদর্শন এই কালচারের আমরা নিদর্শন পেয়েছি সেটা হচ্ছে অহরে পেয়েছি এবং গিলুন্দে পেয়েছি। অহরে আমরা প্রচুর পরিমাণে তোমার হচ্ছে যে আর্টিফ্যাক্টস গুলো পেয়েছি, যে নিদর্শন গুলো পেয়েছি, সেখানে আমরা তামার ব্যবহার হতে দেখেছি এবং একে তাম্রবতী বলা হয়ে থাকে। মানে অহরকে তাম্রবতীও বলা হয়ে থাকে। নেক্সট হচ্ছে আমরা আরো দেখেছি গিলুন্দ আরেকটি গুরুত্বপূর্ণ সাইট, এবং এই সাইডে আমরা যেটা দেখেছি সেটা হলো এখানে স্টোন টুলের ব্যবহার আমরা কিন্তু লক্ষ্য করেছি, এবং সেই স্টোন টুল বেসিক্যালি চেলসিডমি দিয়ে পাথর দিয়ে তৈরি। নেক্সট হচ্ছে আমরা মধ্যপ্রদেশে 2400 অব্দ থেকে মানে খ্রিস্টপূর্বাব্দ থেকে 2400 খ্রিস্টপূর্বাব্দ থেকে 2000 খ্রিস্টপূর্বাব্দ এই টাইম পিরিয়ডে একটি কালচার ডেভেলপমেন্ট হতে দেখেছি যেটা কায়থা কালচার নামে পরিচিত। এই কায়থা কালচারের দেখো, এই কায়থা কালচারের মেন কি সাইট কি? মেন কি সাইট হচ্ছে তোমার হচ্ছে মধ্যপ্রদেশের যে তোমার হচ্ছে এটি একটি অন্যতম কায়থাতে পাওয়া গেছে এবং লোকেশনের মধ্যপ্রদেশ। এর যে মেন ফিচার্স আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে কমবেট ওয়্যার, অর্থাৎ এখানে যে মাটির পাত্রগুলো পাওয়া গেছে, বেসিক্যালি মাটির পাত্র পাওয়া গেছে, সেখানে আমরা ডিজাইন দেখেছি এবং তোমার হচ্ছে কি বলে, এটা হচ্ছে কায়থা কালচারের অন্যতম গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। কায়থা কালচারের পরবর্তীকালে মধ্যপ্রদেশের আমরা দেখেছি সেই অঞ্চলটাতে এবং আরো বিস্তৃতি লাভ করেছিল, সেটা হচ্ছে মালবা কালচার। এটা মোটামুটি খ্রিস্টপূর্ব আহ, তোমার হচ্ছে 1700 বিসি থেকে শুরু করে 1400 বিসির মধ্যে এটা বিরাজ করেছে, একই টাইপের রয়েছে। মালবা কালচারের যে গুরুত্বপূর্ণ সাইটগুলো রয়েছে তার মধ্যে রয়েছে ইরান, নাবদা এবং নাবদাতলি। নাবদাতলি মোস্ট ইম্পর্টেন্ট একটা সাইট, তোমরা বিভিন্ন যারা কম্পিটিটিভ এক্সাম গুলো দিয়ে থাকো এবং নাবদাতলি সম্পর্কে
প্রচুর কোশ্চেন আমরা দেখেছি বিভিন্ন জায়গায় এসেছে, যে ইউজিসি নেট সেটে তো এসেছে, ইউপিএসসি, ডব্লিউবিসিএস এইসব জায়গাতেও কিন্তু নাবদাতলি থেকে কোশ্চেন এসেছে। দেখো, মালবা কালচারের আমরা সবচেয়ে বড় যে ফিচার্স দেখেছি, মানে এর একটা ইউনিক ফিচার্স দেখেছি, এখানে বিভিন্ন ধরনের ক্রপস আমরা দেখেছি, এখানে বিভিন্ন ধরনের ফসল চাষ হওয়ার আমরা প্রমাণ পেয়েছি বিশেষত। এবং এটা, এই যে কালচারটা এটা বেসিক্যালি নর্মদা নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল। এছাড়াও নাবদাতলি এর এর গুরুত্বপূর্ণ সাইট হচ্ছে, মালবা কালচারের গুরুত্বপূর্ণ সাইট হচ্ছে নাবদাতলি। নাবদাতলিতে আমরা ফায়ার অল্টারের হচ্ছে তোমার প্রুফ পেয়েছি, এবং তোমার হচ্ছে প্রোটো রুদ্র, প্রোটো শিব, যে অর্থাৎ কালচারাল মানে আদি শিবের একটা প্রতিকৃতি আমরা কিন্তু মালবাতে পেয়েছি। নেক্সট আমরা যদি দেখি, দক্ষিণ ভারতের আরেকটি কালচার ডেভেলপমেন্ট করেছিল, যার এক্সটেনশন তোমাদের এর আগে আমি বলেছিলাম যে এই যে 1400 থেকে 700 বিসি, 700 বিসি পর্যন্ত সাধারণত ভাবে ধরে নেওয়া হয় যে তাম্রপ্রস্তর যুগের টাইম পিরিয়ড অ্যাপ্রক্সিমেট 1000 বিসি খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। কিন্তু জড়োয়া কালচার যেটা সবচেয়ে বেশি এক্সটেন্ডেড হয়েছিল, এবং দক্ষিণ ভারতে আমরা এটা লক্ষ্য করেছিলাম যে 1400 থেকে 700 বিসি পর্যন্ত কিন্তু এই জড়োয়া কালচার কিন্তু ডেভেলপমেন্ট করেছিল, এবং এটা একটা সাউথ ইন্ডিয়ান একটা কালচার, সাউথ ইন্ডিয়াতে ডেভেলপমেন্ট করেছিল। এখানে আমরা সাউথ ইন্ডিয়ানও কিছু ফিচার্স লক্ষ্য করেছিলাম, আবার মালবা কালচারেরও কিছু ফিচার্স কিন্তু জড়োয়া কালচারের সঙ্গে অনেকটা সিনথেসিস হয়েছে, অর্থাৎ সংমিশ্রণ ঘটেছে। এর লোকেশন গড়ে উঠেছে মহারাষ্ট্রে, বেসিক্যালি এটা গড়ে উঠেছে। জড়োয়া কালচারের যে গুরুত্বপূর্ণ সাইটগুলো রয়েছে তার মধ্যে রয়েছে ইমামগাঁও, সোনেগাঁও এবং চান্দৌলি, নেভাসা। এই যে সাইটগুলো রয়েছে, অর্থাৎ কি কি বললাম, ইমামগাঁও, সোনেগাঁও, নেভাসা এবং চান্দৌলি, এগুলো হচ্ছে জড়োয়া কালচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাইট। বেসিক্যালি দাইমাবাদ রয়েছে এই জড়োয়া কালচারেরই গুরুত্বপূর্ণ সাইট। দাইমাবাদে আমরা যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে ফর্টিফিকেশন হয়েছে, অর্থাৎ দুর্গর আমরা লক্ষ্য করেছি, এবং সেটা মাঠ স্ট্রাকচার অর্থাৎ কাদামাটি দিয়ে তৈরি সেই স্ট্রাকচার লক্ষ্য করেছি। ইমামগাঁও জড়োয়া কালচারের একটি অন্যতম গুরুত্বপূর্ণ সাইট, যেখানে আমরা সেটেলমেন্ট অর্থাৎ মানুষের যে বসবাস, তার যে প্রপার প্ল্যানিং, তার কিন্তু আমরা বৈশিষ্ট্য লক্ষ্য করেছি, যেটা কিন্তু দেখো অনেকটা ডেভেলপড একটা সোসাইটি বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি ইমামগাঁয়ে। নেক্সট হচ্ছে ক্রপ রোটেশন, অর্থাৎ ফসল যে চাষ হতো, প্রতিবার একই জমিতে যদি একই ফসল উৎপন্ন করা হয় তাহলে আমরা জানি যে জমির উর্বরতা শক্তি কমে যায়। ইমামগাঁয়ে আমরা যেটা লক্ষ্য করেছি ক্রপ রোটেশন, অর্থাৎ একটা ফসল চাষ করার পরে পরের বার যখন সেই জমিতে চাষ করছে তারা কিন্তু অন্য ফসল চাষ করছে, সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। নেক্সট হচ্ছে আর্টিফিশিয়াল ইরিগেশন যেটাকে বলে, অর্থাৎ সেচ ব্যবস্থার ডেভেলপমেন্ট করেছিল, শুধুমাত্র বৃষ্টির উপর নির্ভর করে তারা কিন্তু চাষাবাস করেনি। কিভাবে আর্টিফিশিয়াল ভাবে জলকে সংরক্ষণ করে তোমার হচ্ছে কি বলে সেটাকে ব্যবহার করা যায়, তার কিন্তু আমরা প্রমাণ ইমামগাঁওয়ে দেখেছি। নেক্সট হচ্ছে ফোর্ট দেখেছি, এখানে দুর্গ দেখেছি, ফসলকে সংরক্ষণ করার জন্য শস্যাগারের প্রমাণ পেয়েছে, এবং আমরা প্রত্যেক বাড়িতে যে নিদর্শনগুলো পেয়েছি, ইমামগাঁয়ের যে নিদর্শন পাওয়া গেছে কিছু, সেখানে কিন্তু আমরা ওভেন অর্থাৎ চুল্লি লক্ষ্য করেছি। অর্থাৎ এই সমস্ত বৈশিষ্ট্য থেকে আমরা লক্ষ্য করতে পারছি জড়োয়া কালচারের এই যে ইমামগাঁয়ে, এখানে কিন্তু আরবান সেটেলমেন্ট এর একটা বৈশিষ্ট্য কিন্তু আমরা প্রকাশ পাচ্ছে। জড়োয়া কালচারের গুরুত্বপূর্ণ সাইটগুলোর মধ্যে ইমামগাঁও অন্যতম, এবং ইমামগাঁওটা তোমরা ভালো করে পড়বে কি কি পাওয়া যাচ্ছে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা সাইট। নেক্সট হচ্ছে চালকোলিথিক যে কালচার, চালকোলিথিক কালচারের একটা অন্যতম বৈশিষ্ট্য বা তাম্রপ্রস্তর যুগের সভ্যতার একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে রিজিওনাল ভেরিয়েশন, অর্থাৎ এক একটা অঞ্চলে এক এক রকম কিন্তু আমরা দেখতে পেয়েছি এর কালচারের ফিচার্স, যেটা কিন্তু এর আগে কখনো লক্ষ্য করা যায়নি। বেসিক্যালি চালকোলিথিক ফেজে আমরা দেখতে পাচ্ছি রিজিওনাল, অর্থাৎ দক্ষিণ ভারতে একরকম, পূর্ব ভারতে একরকম, পশ্চিম ভারতে একরকম। যেমন দক্ষিণ তোমার হচ্ছে কি বলে তোমার হচ্ছে পূর্ব ভারতের কথা যদি আমরা বলি, অর্থাৎ ইস্টার্ন পার্ট যে রয়েছে, যেখানে ইস্টার্ন পার্টের মধ্যে কি কি রয়েছে, কোথায় কোথায় পাওয়া গেছে ইস্টার্ন পার্টে, বর্তমান যদি আমরা লোকেশন দেখি তাহলে উত্তরপ্রদেশ, বিহার, বেঙ্গল, উড়িষ্যা এইসব অঞ্চলে কিন্তু আমরা তাম্রপ্রস্তর যুগের নিদর্শন পেয়েছি। এবং উত্তর ভারতে পূর্ব ভারতে
এই যে জায়গাগুলোর নাম আমি বললাম, যেমন উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যা এবং বেঙ্গল, এই অঞ্চলগুলোতে যে আমরা নিদর্শন পেয়েছি তার কিছু বেসিক ফিচার্স আমরা লক্ষ্য করেছি। তার মধ্যে প্রথমত ফার্স্ট যে ফিচার্সটা আমরা লক্ষ্য করেছি চালকোলিথিক কালচারের বা তাম্রপ্রস্তর যুগের সংস্কৃতি, সেটা হচ্ছে এখানে আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে বোন টুলস অর্থাৎ হাড়ের অস্ত্র ব্যবহার হচ্ছে, যেটা কিন্তু ইস্টার্নে আমরা দেখতে পাচ্ছি যে যেখানে কপার টুলস ব্যবহার হচ্ছে, কপারের পরিমাণটা বেশি। কিন্তু পূর্ব ভারতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে বোন টুলস অর্থাৎ হাড়ের অস্ত্রের ব্যবহার বেশি। এর মেন কারণ হচ্ছে এখানে তামার যে র মেটেরিয়ালস, তামা, সে কপার ওর অর্থাৎ কাঁচা যে তোমার হচ্ছে তামার বিষয়টা থাকছে, তার অ্যাভেলেবিলিটিটা কম, অর্থাৎ তার যে আহ, তোমার পরিমাণটা বাংলাতে যে রয়েছে সেটা কিন্তু কম, যে কারণে হয়তো এখানে বোন টুলস অনেক বেশি ব্যবহার হচ্ছে। নেক্সট আমরা যেটা বৈশিষ্ট্য লক্ষ্য করেছি পূর্ব ভারতে তোমার হচ্ছে তাম্রপ্রস্তর যুগে, সেটা হচ্ছে পূর্ব ভারতের যে কালচারটা ডেভেলপ করেছে সেটা কিন্তু রাইস বেসড কালচার, অর্থাৎ এখানে দেখা গেছে রাইস অর্থাৎ চাল, চালকে বেস্ট করে, অর্থাৎ তাদের খাদ্য তালিকায় চাল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে পূর্ব ভারতের ক্ষেত্রে। থার্ড আমরা দেখতে পেয়েছি যে এই যে অঞ্চলগুলোতে আমরা দেখেছি, সেই অঞ্চলগুলোতে তাম্রপ্রস্তর যুগের সভ্যতার আগে নব্যপ্রস্তর যুগের সভ্যতা, অর্থাৎ তোমার নব্যপ্রস্তর যুগের সভ্যতা সেটাই বিবর্তিত হয়ে তাম্রপ্রস্তরে পরিণত হয়েছে, তার আমরা নিদর্শন পেয়েছি। দক্ষিণ ভারতের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, ইস্টার্ন পার্টটা আমরা দেখলাম, ঠিক একইভাবে দক্ষিণ ভারতের ক্ষেত্রে এই যে দক্ষিণ, আমি কিছু সাইডের কথাও বলে দিই তোমাদের, যে পূর্ব ভারতে যেমন উত্তরপ্রদেশের চিরান্দে পাওয়া গেছে বর্তমানে এই যে কি বলে তাম্রপ্রস্তর যুগের সভ্যতার নিদর্শন। এছাড়া ওয়েস্ট বেঙ্গলের আমরা দেখতে পেয়েছি তোমার হচ্ছে কি বলে পাণ্ডু রাজার ডিপি, হ্যাঁ, তারপর মঙ্গলকোট, পাণ্ডুরাজের ডিপি, মঙ্গলকোট, এগুলো পাওয়া গেছে। পাণ্ডুরাজের ডিপি বর্তমান বর্ধমান ডিস্ট্রিক্টে অবস্থান করছে, বর্তমান লোকেশন যদি আমরা দেখি। এছাড়াও তোমার হচ্ছে কি বলে উড়িষ্যাতে আমরা দেখেছি গোলাবি বেসিন, একটা গুরুত্বপূর্ণ সাইট হচ্ছে ইস্টার্ন ইন্ডিয়ার, যেখানে তাম্রপ্রস্তর যুগের কিন্তু নিদর্শন পাওয়া গেছে। দক্ষিণ ভারতে আমরা দেখেছি তাম্রপ্রস্তর যুগের নিদর্শনগুলির মধ্যে তোমার হচ্ছে কি বলে এখানে আমরা দেখেছি দক্ষিণ ভারতের যে একটা বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করেছি, সেখানে হচ্ছে স্টোন ব্লেড ইন্ডাস্ট্রি এখানে কিন্তু ফ্লোরিস্ট করেছে, যেখানে পূর্ব ভারতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বোন অর্থাৎ হাড়ের ব্যবহারটা বেশি রয়েছে। এইভাবে আমরা যে হরপ্পান সিভিল মানে চালকোলিথিক কালচার যেগুলো ডেভেলপমেন্ট করেছে অল ইন্ডিয়াতে, সেগুলো আমরা মোটামুটি ভাবে দেখলাম যে এই কালচারগুলো ডেভেলপমেন্ট করেছে। এছাড়াও এই যে কালচারগুলো, অর্থাৎ তোমার অহর কালচার, কায়থা কালচার, মালবা কালচার এবং জড়োয়া কালচার বাদে আরো কিছু কালচার ডেভেলপমেন্ট করেছিল, যেমন আমরা পরবাস কালচার ডেভেলপমেন্ট করেছিল, এটা সৌরাষ্ট্র কস্ট অর্থাৎ বর্তমানে সৌরাষ্ট্র গুজরাট এই অঞ্চলটাতে এটা ডেভেলপমেন্ট করেছিল। এটার টাইম পিরিয়ড মোটামুটি ভাবে ছিল 1800 খ্রিস্টপূর্ব 1800 অব্দ থেকে শুরু করে খ্রিস্টপূর্ব 1200 অব্দের মধ্যে এর বিরাজকাল ছিল। এছাড়াও ছিল রংপুর কালচার, হ্যাঁ, এছাড়াও ছিল সালভা কালচার ইত্যাদি, আরো বেশ কিছু কালচার এখানে ডেভেলপমেন্ট ঘটেছে। তো এই যে কালচারগুলো, এগুলো সবই নন হরপ্পান কালচারের মধ্যে পড়ছে। নেক্সট আমরা দেখব, এই যে আমরা তাম্রপ্রস্তর যুগের সভ্যতা দেখলাম, এই তাম্রপ্রস্তর যুগের সভ্যতার ক্যারেক্টারিস্টিক্স কি ছিল। ফার্স্ট হচ্ছে তাম্রপ্রস্তর যুগের সভ্যতার বৈশিষ্ট্যের মধ্যে ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই টাইমে ডোমেস্টিকেশন এলিমেন্ট অর্থাৎ পশুপালনের পরিমাণ কিন্তু বৃদ্ধি পেয়েছিল, অর্থাৎ গৃহপালিত পশুপালনের পরিমাণ কিন্তু বৃদ্ধি পেয়েছিল। আমরা যেমন বেশ কিছু নিদর্শন পাই, যেমন গরু, তারপরে ভেড়া, তার ছাগল, শূকর, বাফেলো ইত্যাদি কিন্তু পশুর আমরা নিদর্শন আমরা পেয়েছি। ক্যামেলের নিদর্শন আমরা পেয়েছি, কিন্তু মনে রাখবে তাম্রপ্রস্তর যুগে ঘোড়ার কিন্তু কোনো নিদর্শন পাওয়া যায়নি। নেক্সট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এই টাইমটাতে এগ্রিকালচার অনেক বেশি ডেভেলপমেন্ট ঘটেছে, কারণ এগ্রিকালচার স্টার্ট হয়েছে নবপ্রস্তর যুগে। এই টাইমে আমরা দেখতে পাচ্ছি যে রিজিওনাল বেসিসে বিভিন্ন ফসলগুলো উৎপন্ন হচ্ছে, যেমন মহারাষ্ট্রের নাবডাতলিতে বিভিন্ন ধরনের ক্রপস গেইন এগুলো ডেভেলপমেন্ট করছে।
এছাড়াও আমরা এই টাইমে তোমার হচ্ছে কটন ডেভেলপমেন্ট, অর্থাৎ তুলো, কটন, সেটা ডেভেলপমেন্ট হয়েছে। এবং আমরা বলতে পারি যে এই টাইমে বয়ন শিল্প, অর্থাৎ কাপড় বোনা, এই যে শিল্প, সেটা কিন্তু অনেক বেশি ডেভেলপমেন্ট ঘটেছে। নেক্সট আমরা যেটা লক্ষ্য করেছি চালকল মানে তাম্রপ্রস্তর যুগের সভ্যতার বৈশিষ্ট্যের মধ্যে, সেটা হচ্ছে রিজিওনাল ভেরিয়েশন। রিজিওনাল ভেরিয়েশনের মধ্যে কি পড়ে? দেখো, এক একটা অঞ্চলে এক এক ধরনের কালচার ডেভেলপমেন্ট ঘটেছে এবং তাদের কিন্তু বেসিক পার্থক্য রয়েছে। নেক্সট, চালকোলিথিক ফিচার্স এর মধ্যে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে তাদের ডিফারেন্ট বারিয়াল প্র্যাকটিস রয়েছে। তাদের মৃতদেহকে সমাধিস্থ করার জন্য তাদের বিভিন্ন ধরনের পদ্ধতি আমরা লক্ষ্য করেছি। এবং বিভিন্ন ধরনের পদ্ধতি কোথাও আমরা দেখেছি যে মৃতদেহ সমাধিস্থ করার সময় তাদের সঙ্গে বিভিন্ন ধরনের যে তোমার হচ্ছে কি বলে মানে তাদের ব্যবহার্য যে জিনিসপত্র, সেগুলোকে দিয়ে তাদের বাড়িট করা হচ্ছে, অর্থাৎ তাদেরকে তোমার হচ্ছে কি বলে কবর দেওয়া হচ্ছে। এইসব দিক থেকে আবার যেমন তোমাদের আমি এক্সাম্পল দিয়ে বলতে পারি, যেমন মহারাষ্ট্রে দেখা যেত যে বাড়িট করার যে সিস্টেম ছিল মহারাষ্ট্রে, সেখানে দেখা যেত যে তাদেরকে সাধারণত সমাধি দেওয়া হতো তাদের যে জায়গায় তাদের হ্যাবিটেশন ছিল, অর্থাৎ তাদের যে বসবাসের জায়গা, সেই জায়গায় তাদের বাড়িট করা হতো। বুঝতে পেরেছো? আবার এই দিক থেকে বলা যেতে পারে, এই যে তাদের সঙ্গে যে বিভিন্ন ধরনের যে তাদের ব্যবহার্য জিনিস দিয়ে যে তাদেরকে বাড়িট করা, যেটা কিন্তু এক ধরনের সোসাইটির মধ্যে ডিভিশন লক্ষ্য করছে। নেক্সট হচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি, এই টাইমে বিভিন্ন ধরনের সেটেলমেন্ট গুলো আমরা দেখেছি, বারিয়াল প্র্যাকটিস প্লাস বিভিন্ন ধরনের যে সেটেলমেন্ট গুলো দেখেছি, সেখানে আমরা দেখেছি যেমন জড়োয়া কালচারের মধ্যে আমরা দেখেছি, জড়োয়া সেটেলমেন্টের মধ্যে আমরা দেখেছি যে বেশ কিছু বাড়ি রয়েছে, হ্যাঁ, বেশ কিছু বাড়ি রয়েছে যাদের এরিয়াটা অনেক বড়, এবং কিছু কিছু বাড়ি খুব কম জায়গার মধ্যে সেটা ডেভেলপমেন্ট করেছে। অর্থাৎ যে লার্জ যে সাইটগুলো রয়েছে, সেগুলো কিন্তু ছোট জায়গাগুলোকে আস্তে আস্তে গ্রাস করছে। নেক্সট হচ্ছে আমরা দেখেছি যে তোমার হচ্ছে কি বলে, এই যে তাদের মধ্যে যে হায়ারার্কিক্যাল অর্ডার, সেটা কিন্তু সোসাইটিতে যে ইনইকুয়ালিটি ছিল, অর্থাৎ সোসাইটিতে যে উঁচু নিচ ভেদাভেদ ছিল, যেটা সেটা কিন্তু তাদের মধ্যে প্রকাশ করছে। নেক্সট আমরা তাম্রপ্রস্তর যুগের সভ্যতার মধ্যে আরেকটি বৈশিষ্ট্য লক্ষ্য করেছি, সেটা হচ্ছে তারা যে তোমার হচ্ছে কি বলে মাটির যে পাত্রগুলো ব্যবহার করেছে, অর্থাৎ তারা যে সমস্ত পটারি গুলো ব্যবহার করেছে, তাদের মধ্যে ডিফারেন্ট টাইপস রয়েছে। অর্থাৎ কোথাও ওসিআর অর্থাৎ অর্চ কালার পটারি ব্যবহার হচ্ছে, কোথাও ডিশ অন স্ট্যান্ড ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, এই ধরনের ব্যবহার করা হচ্ছে। ধরো এটা একটা ডিশ, একটা স্ট্যান্ডের উপরে এরকম করে অনেকটা ডেভেলপ করছে, এবং সেখানে অনেক ধরনের কাজ, হাতের কাজ করা হচ্ছে। তো এই সমস্ত দিক থেকে আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে এদের মধ্যে একটা রিজিওনাল ভেরিয়েশন লক্ষ্য করা যাচ্ছে। বেসিক্যালি মানে তাম্রপ্রস্তর যুগের যে সভ্যতা, সেই সভ্যতা আমরা পূর্ব ভারতে যেটা দেখেছি, সেটা হচ্ছে রাইস বেস কালচার এখানে ডেভেলপমেন্ট করেছে, এবং এদের মধ্যে কিন্তু বোন টুলসের একটা ব্যবহার রয়েছে। এই গেল তাদের নব্যপ্রস্তর যুগের, যেগুলো হরপ্পা সভ্যতার বাইরে যে হরপ্পা সভ্যতার বাইরে যে তাম্রপ্রস্তর যে সভ্যতার ডেভেলপমেন্ট করেছিল ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে, বিশেষত ভারতবর্ষের পশ্চিম, দক্ষিণ এবং পূর্ব অঞ্চলে যে ডেভেলপমেন্ট করেছিল, তার যে বেসিক ক্যারেক্টারিস্টিক্স, সেটি আজকের আলোচনায় আমি করেছি। নেক্সট ক্লাসে আমি এই প্রোটো হিস্ট্রিক পিরিয়ডেরই আরেকটি পার্ট যেটা রয়েছে, যে মানে হরপ্পান সিভিলাইজেশন, হ্যাঁ, সেটা নিয়ে আমি তোমাদের আলোচনা করব। আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করে রাখবে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।